15 মিনিট বাদে কয়েকজন পুলিশ এসছে এন্ড দে আর টকিং। ওদের সরাতে পারছে না, কিন্তু क्या हुआ? সরাতে পারছে না কিন্তু। প্লিজ সি, দেখো, দাঁড়াও হো, প্লিজ সি, পুলিশের সামনে লুক এট দ্য ওয়ে দে আর থ্রোয়িং। ক্যান ইউ হিয়ার দ্য নয়েজ? আওয়াজটা শুনতে পাচ্ছেন? মহুয়া দিদিকে তাকেও ডিম মেরে দেয়, কিন্তু ডিম মারা একদম উচিত না, এটা অনুচিত কাজ, কিন্তু তাকেও ডিম মেরে দিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করে তুই তো বোম বান্ধিস, পরবর্তীতে সেই মমতা ব্যানার্জি বলেছিল এই শকত হচ্ছে তার ডান হাত, তাকে নাকি তার সিকিউরিটি দেবে। মমতা ব্যানার্জি সিকিউরিটি দেখ, আর মমতা ব্যানার্জি যদি সিকিউরিটি না থাকে, মমতা নিজে গিয়ে সিকিউরিটি সব থেকে ভালোভাবে জেলের অভ্যন্তরে। মমতা ব্যানার্জি ডান হাত ছিল, যার ডান হাত তাকেও হেফাজতে নিতে হবে। 21শে জুলাই দুটো মঞ্চ কেন? অনেকে বলছেন দুটো মঞ্চ কেন? ওদের তো জেলে মঞ্চ হওয়া উচিত। যে একটা মঞ্চে সুজিত বসু বক্তব্য রাখবেন, তিনি জেলের অভ্যন্তরে রাখবেন। একটা জেলে হয়তো সব্যসাচী দত্ত মানে বক্তব্য রাখবেন, তিনি তার জন্য মঞ্চ তৈরি করে নেবেন। যারা নিচে ডিম খাওয়া কালু, টমেটো খাওয়া লালু, এরা সব বক্তৃতা শুনবে, অসুবিধা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা অভিযোগ আছে, সমস্ত অভিযোগ যদি, মানে সমস্ত না, কিছু অভিযোগে যদি সঠিক তদন্ত হয়, আমি মনে করি উনি আমৃত্যু জেলে থাকবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ওই জায়গাটাতে তার মহারানীর রাজত্ব বানিয়ে রেখে দিয়েছিল। ওখানে মহারানী আসবেন, উনি পা দেন, ফলে অন্য কেউ পা দিতে পারবেন, এরকম একটা পবিত্র স্থান বানিয়ে রেখে দিয়েছিল। এটা তো হতে পারে না। ওনার দুর্নীতি এবং দুষ্কর্মে জড়ানোর মানে ইতিহাস মানে সুদীর্ঘ, এবং তার লিস্টও যথেষ্ট লম্বা। এই শওকত টাইপের নেতাদের তো মাথায় তুলেছেন মমতা ব্যানার্জি, আজকে তার ফল পাচ্ছেন। স্যার, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় যে আইনটি পাশ করা হলো, গুন্ডা দমন নীতি বা আইন, একজন আইনজীবী হিসাবে কীভাবে দেখছেন এটা? দেখুন, ইউএপিএ, টাডা বা বিশেষ যে আইন, সেই আইনের উদ্দেশ্য যাই থাকুক না কেন, আইনের প্রয়োগে তখন দেখা যায় যে অনেক সমস্যা হয়। বিশেষ করে দেখবেন এই ধরনের আইনগুলো শুধু আমার রাজ্য নয়, বিভিন্ন রাজ্যে বিশেষ আইন তৈরি করে কিছু মানুষকে বিশেষ প্রয়োজনে গ্রেপ্তার করা, আর সেই আইনকে ব্যবহার করে বিরোধী শূন্য করা, দুটো কিন্তু এক জিনিস না। ফলে এখন আইনের প্রয়োগ কিভাবে হবে সেটা দেখতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে বিধিবদ্ধ ব্যবস্থাপতি ছাড়া ডিউ প্রসেস অফ ল, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এইটা যতক্ষণ পর্যন্ত প্রসিডিওরটা এস্টাবলিশ না থাকছে, সেটা ছাড়া কাউকে কিন্তু কারোর কিন্তু রাইট টু লাইফ যেমন কাড়া যায় না, তার যে ফ্রিলি মুভমেন্ট করা সেটা কাড়া যায় না। আপনি যদি এই যে ধরুন কোনো মানুষকে দীর্ঘদিন ধরে ডিটেইন করে রাখেন, তার কিন্তু সমস্ত অধিকারকে আপনি খর্ব করছেন, সাংবিধানিক অধিকার। ফলে সাংবিধানিক অধিকার খর্ব হলে সেই মানুষটির তার দৈনন্দিন চলাফেরা সেটাতে অসুবিধা হলে কিন্তু সেই যে মানুষগুলোর মানে এই দৈনন্দিন চলাফেরার অসুবিধা হওয়ার কোনো কারণ ছিল না, সেটা যদি হয়ে থাকে তাহলে অসুবিধা। কিন্তু যদি সত্যি দেখা যায় যে না, ভালো কাজে ব্যবহৃত হচ্ছে, তাহলে কোনো কারোর কিছু বলার থাকবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের আইনের ব্যবহার হয় সাধারণভাবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে বিরোধী কণ্ঠ অবদমিত করার জন্য। সেটা যাতে না হয় সেটা দেখতে অনেকে আশঙ্কা করছেন মুখ খুলে এবার জেলের ভিতরে, আপনিও সেই একই আশঙ্কা করছেন? দেখুন, সেটা যতক্ষণ প্রয়োগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারেন না। ফলে প্রয়োগ কিভাবে হচ্ছে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ প্রয়োগের উপরেই নির্ভর করবে। আইন মহৎ উদ্দেশ্য হতেই পারে, এবং আইনের উদ্দেশ্য প্রথম দিকে যেই আইন তৈরি করেন তিনি বলেন সৎ উদ্দেশ্য, তারপরে তার প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় উদ্দেশ্যটা অসৎ হয়ে যায়। তো এইখানে মূল কথাটি লুকিয়ে আছে, সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। দেখুন, আইন তৈরি হয় জনপ্রতিনিধিদের দ্বারা, ফলে এটা জনগণের ইচ্ছার প্রতিফলন বলতে পারেন। জনগণের ইচ্ছার প্রতিফলন যদি জনগণের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু জনগণের উদ্দেশ্যে ব্যবহৃত না হলে, সাংবিধানিক অধিকার খর্ব করা হলেই মূল অসুবিধাটা শুরু হয়। এবং আপনি ওই টাডা, মকোকা থেকে শুরু করে ইউএপিএ, যত স্পেশাল ল আছে, দেখবেন স্পেশাল লয়ে ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই অসৎ উদ্দেশ্যে হয়েছে। যে কিছু মানুষের সাপেক্ষে নিশ্চিতভাবে প্রয়োগ অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অসৎ উদ্দেশ্য। ফলে ঘর পড়া গরু সিন্দুরে মেঘ দেখলে দৌড়ায়,
স্যার এই আইনটা এমন কি রয়েছে যেখানে মেঘ সিঁদুরে দেখলে ভয় পাওয়ার? দেখুন, সব দিকে কোনো কারণ ছাড়া কোনো মানুষের যে তার যে মুক্ত থাকার যে অধিকার, সেই অধিকার কিন্তু কখনোই খর্ব করা যায় না, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, দেখে আমাদের একেবারে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সটা কি, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স অত্যন্ত পরিষ্কার। সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না একজন মানুষ অপরাধী প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কিন্তু ইনোসেন্ট। ফলে এখন যদি ধরুন কোনো মানুষকে দেখা গেল যে তাকে 1 বছর বা 6 মাস আপনি বন্দি রাখলেন, 6 মাস বন্দি রাখার পরে 6 মাস পরে জানা গেল যে না, মানুষটি ইনোসেন্ট, তাহলে তার যে 6 মাসে তার সমস্ত অধিকার খর্ব হলো, এই খর্ব হওয়া অধিকারটা কে ফেরত দেবে? সেই জন্য এই ধরনের আইন প্রয়োগের ক্ষেত্রে আপনাকে সবসময় কসাস থাকতে হবে। স্যার একটা একদমই আলাদা বিষয়, যেটা হচ্ছে 21শে জুলাই। একসময় তৃণমূল কটাক্ষ করে বলতো বামেদের বিরিয়ানি হাড়ি ছাড়া লাল কাপড় আর কোথাও দেখা যায় না। এখন তাদের 21শে জুলাই কি হবে না হবে সেটা 21শে জুলাই তাদের প্রথম কথা, বামেদের তো ওই বিরিয়ানির হাঁড়ি ছাড়া দেখা যেত না, ওদের শরবতের এতে কলসিতেও দেখা যায় না। আর ওদের 21শে জুলাই দুটো মঞ্চ কেন? অনেকে বলছেন দুটো মঞ্চ কেন? ওদের তো জেলে জেলে মঞ্চ হওয়া উচিত। যে একটা মঞ্চে সুজিত বসু বক্তব্য রাখবেন, তিনি জেলের অভ্যন্তরে রাখবেন। একটা জেলে হয়তো সব্যসাচী দত্ত মানে বক্তব্য রাখবেন, তিনি তার জন্য মঞ্চ তৈরি করে নেবেন। এদিকে রীতিমতো মঞ্চ তৈরি করেই নিয়েছে। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা মঞ্চ থাকবে। ফলে বিভিন্ন, এবং শুধু এটা তো এই কলকাতায় গেল, জেলায় জেলায় এরকম অনেক মঞ্চ পাবেন। তো আজকে তো আবার দেখি মহুয়া দিদিকে, তাকেও ডিম মেরে দিয়েছে, কিন্তু ডিম মারা একদম উচিত না, এটা অনুচিত কাজ, কিন্তু তাকেও ডিম মেরে দিয়েছে। আর বক্তব্য কারা শুনবে? যারা ধরুন নেতারা মঞ্চে বক্তব্য রাখবে, যারা নিচে ডিম খাওয়া কালু, টমেটো খাওয়া লালু, এরা সব বক্তৃতা শুনবে, অসুবিধা কী আছে? স্যার আরেকটা বিষয় যেটা আপনি কিছুক্ষণ আগেই বলছেন, এসআইআর প্রসঙ্গ। এই সব কিছুর মাঝে কোথাও কি এসআইআর প্রসঙ্গ হারিয়ে গিয়েছে? এসআইআর নিয়ে বর্তমানে ঠিক কি আপডেট রয়েছে? দেখুন, এসআইআর আরও এক বিচারপতি ট্রাইব্যুনাল থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। প্রতিদিন গড়ে 30 থেকে 50টা করে একটা ইয়েতে ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেশন হচ্ছে। এইভাবে এই রেটে চলতে থাকলে আগামী 15 বছর লাগবে না 20 বছর লাগবে কেউ জানে না। শুধু মুর্শিদাবাদ জেলায় 5 লক্ষের অধিক মানুষের নাম ডিলিট হয়েছে। যাদের আর্জেন্সি আছে, সে শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বা ধরুন গবেষক, বা ধরুন জমি বিক্রি করতে চাইছেন, পাসপোর্ট করতে চাইছেন, তাদের মামলা হাইকোর্টে করছি। হাইকোর্ট রায় দিচ্ছেন, মহামান্য বিচারপতি কৃষ্ণরাও রায় দিয়েছেন, তার সাপেক্ষে এক্সপেডিশিয়াসলি হিয়ারিং করো ট্রাইব্যুনাল বেশ কিছু ম্যাটারে সেই রায়ের সাপেক্ষে তাদের ডিসপোজ অফ করেছে। কিন্তু বাকি মানুষগুলো, এই যে বৃহৎ সংখ্যক প্রায় 34 লক্ষের অধিক অ্যাপিল, এই মানুষগুলো যাবেন কোথায়? কলকাতা হাইকোর্টে জুলফিকার আলী, তিনি মামলা ফাইল করেছেন। সুপ্রিম কোর্টে অধীর রঞ্জন চৌধুরী, তিনি মামলা ফাইল করেছি মামলাগুলো। তো কিন্তু এক্সপেডিশিয়াস হিয়ারিংয়ের জন্য যাতে অন্ততপক্ষে ট্রাইব্যুনালগুলো ব্লক লেভেলে যায়, বা টাইম বাউন্ড ম্যানারে এগুলো সব ডিসপোজ অফ করা যায়, বা যে অর্ডারগুলো হচ্ছে এক্সক্লুড ফ্রম ইরল অথবা ইনক্লুডেড ইন দ্য ইরল, এইটুকু লিখেই ছেড়ে দিচ্ছেন। এবার কী কারণে এক্সক্লুড হলো বা কী কারণে ইনক্লুড হলো, সেই অর্ডার কোথাও পাচ্ছেন না। মানুষগুলো যাবেন কোথায়? কারণ আমি এক্সক্লুড যদি হয়ে যায় ইরল থেকে, সেই মানুষটি যদি অর্ডারটা চ্যালেঞ্জ করতে যান, সেই অর্ডারই অ্যাভেলেবল না। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইট করুন। যে মানুষটিকে শুনানির জন্য ডাকা হচ্ছে, সেই মানুষটি কী ফর্মে সেই সামানটা পাবে? সে তার ফোনে পাবে, না ইমেলে পাবে, নাকি অন্য কোনো পদ্ধতিতে পাবে, সে জানানোই হচ্ছে না। বিডিও অফিসে লিঙ্ক দেওয়া হচ্ছে, বিডিও অফিস থেকে তাকে জানানো হচ্ছে না। এই অব্যবস্থা তৈরি হচ্ছে। সবথেকে বড় কথা, কিছু মানুষ অভিযোগ করছেন তারা রেশন পাচ্ছেন না, রেজিস্ট্রেশন হচ্ছে না, কিন্তু কোনো নির্দিষ্ট নথি নেই, যে নির্দিষ্ট নোটিফিকেশান নেই। ফলে তারা বাধ্য হচ্ছেন কলকাতা হাইকোর্টে মামলা করতে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে, তার সাপেক্ষে এক্সপেডিশিয়াস হিয়ারিংয়ের নির্দেশ হওয়ার পরে তার সাপেক্ষে কিছু ম্যাটার ট্রাইব্যুনাল নিচ্ছেন। কিন্তু এই মানুষগুলো যাবেন কোথায়? এই যে লক্ষ লক্ষ মানুষ। স্যার কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ধর্মতলা চত্বরকে এবার 21 জুলাই হচ্ছে না। কুণাল ঘোষ তিনি বলছেন যে যদি 7 দিন ধরে রেড রোড বন্ধ করে যোগা করা যায়, তাহলে আমাদের একবেলার জন্য ধর্মতলা চত্বর ওরা করতে দিত। দেখুন, সকলের জন্য আইন সমান হওয়া উচিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই ভিক্টোরিয়া হাউসের সামনে
ওই জায়গাটাতে তার মহারানীর রাজত্ব বানিয়ে রেখে দিয়েছিল, ওখানে তো কাউকে সভা করতে দিত না। মানে ওটা যেন অন্যজন পা দিলে, সবার জন্য পা দিলে ওর জায়গাটা মানে একেবারে ইয়ে হয়ে যাবে আর কি, মানে সেখানে আর অপবিত্র হয়ে যাবে, সেখানে আর উনি আসবেন না, মানে মহারানী আসবেন, উনি পা দেন ফলে অন্য কেউ পা দিতে পারবেন না, এরকম একটা পবিত্র স্থান বানিয়ে রেখে দিয়েছেন। এটা তো হতে পারে না। ওই জায়গাটিতে সবাই সকলের হবে, নাহলে কারোর হবে না। যদি ধর্মতলা চত্বরে মানে জনগণের ট্রাফিক মুভমেন্টে অসুবিধা হয়, তা সকলের জন্যই অসুবিধা থাকবে, কাউকেই দেওয়া হবে না জায়গাটি। ফলে সেটা সেই নীতি যদি গভর্নমেন্ট নেয় ভালো, কাউকেই দেবেন না। সেখানে বিজেপিও করবে না, সেখানে তৃণমূলও করবে না, সেখানে সিপিএমও করবে না, সেখানে কংগ্রেসও করবে না, কেউ সভা করবে না। আর করলে সবাই করবে, যে আগে এলে আগে পাবেন ভিত্তিতে। যদি কেউ আগে অ্যাপ্লাই করে থাকে 21শে জুলাই, যে ধরুন কোনো একটা অর্গানাইজেশন অ্যাপ্লাই করে থাকে, সে পাবে। এটা তো হতে পারে না যে মহারানী ওখানে সভা করবেন, তাই ওনাকেই একমাত্র দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। এটা হতে পারে না, যেটা ওনার সময় করা হতো। সেটা অন্যায় করতেন, আজকেও তার ফল পাচ্ছেন। স্যার, একটা শেষ প্রশ্ন করবো। সম্প্রতি হুমায়ুন কবিরকে নিয়ে বেশ হাইলাইট হলো বিষয়গুলি। তিনি আবারও সেই সাম্প্রতিমূলক বক্তব্য তিনি রাখেন। একদম সাম্প্রদায়িক বক্তব্য রাখা উচিত নয়। সাম্প্রদায়িক বক্তব্য রাখলে সমাজে অস্থিরতা তৈরি হয়, এবং এই সাম্প্রদায়িক বক্তব্য রাখার জন্য সমাজে দ্বিধা বিভক্ত হয়। যারা সাম্প্রদায়িক বক্তব্য রাখেন তাদেরকে আবার অনুরোধ করব, একদম সাম্প্রদায়িক বক্তব্য রেখে দয়া করে এই বিভেদ রেখা সুস্পষ্ট করবেন না, তাতে কিন্তু ক্ষতি এই সমাজের। স্যার, শওকত মোল্লা, তাকে নিয়ে ভোটের আগে বেশ কিছু কথা উঠেছিল, তাকে আজকে হেফাজতে নেওয়া হলো জীবনতলা থানার তরফ থেকে। কিভাবে দেখছেন বিষয়টা? কে কোন শওকত? ওই বোমবাঁধা শওকত? একদম স্যার। তো স্বাভাবিক, প্রত্যেকবার মমতা ব্যানার্জির ডান হাত ছিল, যার ডান হাত তাকেও হেফাজতে নিতে হবে। এই বিষয়টা স্যার কতটা যার ডান হাত ছিল তাকে হেফাজতে নিয়েছে, ও ডান হাতকেও নিতে হবে, যার ডান হাত ছিল তাকেও হেফাজতে নিতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করে, তুই তো বোম বান্ধিস, পরবর্তীতে সেই মমতা ব্যানার্জি বলেছিল এই শওকত হচ্ছে তার ডান হাত, তাকে নাকি তার সিকিউরিটি দেবে। মমতা ব্যানার্জি বা সিকিউরিটি দেখ, আর মমতা ব্যানার্জি যদি সিকিউরিটি না থাকে, মমতা ব্যানার্জি নিজে গিয়ে সিকিউরিটিতে সব থেকে ভালোভাবে জেলের অভ্যন্তরে ঢুকে যাওয়া। স্যার, এই প্রসঙ্গে অনেকেই একটা কথা বারবার শুনছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন অভিযোগে শ্রীঘরে গেলেও যেতে পারেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, সমস্ত অভিযোগ যদি মানে সমস্ত না, কিছু অভিযোগে যদি সঠিক তদন্ত হয়, আমি মনে করি উনি আমৃত্যু জেলে থাকবেন। আমি প্রথম দিন থেকে বলে আসছি, কারণ এই মামলাগুলো করতে গিয়ে দেখেছি যে উনি কিভাবে বিভিন্ন দুর্নীতি এবং দুষ্কর্মে জড়িয়েছেন। ওনার দুর্নীতি এবং দুষ্কর্মে জড়ানোর মানে ইতিহাস মানে সুদীর্ঘ, এবং তার লিস্টও যথেষ্ট লম্বা। এই ধরনের এই শওকত টাইপের নেতাদের তো মাথায় তুলেছেন মমতা ব্যানার্জি, আজকে তার ফল পাচ্ছেন।